আমি কিন্তু ফ্রিকোয়েন্ট জার্নিতে রেল সংক্রান্ত বিষয় যথেষ্ট অভিজ্ঞতা আছে। ডেমো ট্রেনটাকে উঠিয়ে দিয়ে যদি রেগুলার ট্রেন চালাতে পারেন জনগণের কিন্তু ভীষণ সুবিধা হয়। এটা একটা মারাত্মক কষ্টের মধ্যে মানুষ যাওয়া আসা করে। টয়লেট তো শোচনীয় অবস্থা, টোটাল সিস্টেমটা ভালো না। এটা চালু হয়েছিল কোভিড ওঠার পরে, ডেমো চালু হলো। কোভিড ওঠার আগ পর্যন্ত কিন্তু নর্মাল ট্রেন চলত, এখন কিন্তু সেটা চলে না। সব দিকে সারা রাজ্যে জনগণ ভোগ করছে, এটাকে চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং গত 3 তারিখ আমি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং রেলমন্ত্রী আমাকে বলেছে যে তোমার মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিছু দাবি আমাকে দিয়ে গেছে, তোমাদের দুজনের দাবি মিলিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তার মধ্যে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার জ্ঞাতার্থে বলছি, আপনি একটা সেশনে বলেছিলেন ক্লিনলিনেস নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমি যখন এবারকার বললাম, আমাদের অফিসাররাও ছিলেন সঙ্গে, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তৎক্ষণাৎ উনি এনএফএল এর জিএম কে আমার সঙ্গে ফোন করলেন, ফোন করে বললেন যে এই কমপ্লেন আসছে, এই ব্যাপারগুলো দেখতে হবে। আপনি বলেছেন? হ্যাঁ, সেই বিষয়গুলো রেলমন্ত্রী যত্ন সহকারে দেখছেন এবং আমরা যা দাবি জানিয়েছি, আমি যে ডাবল লাইনের কথা বললাম ওনার থেকে শুনিয়ে আমি করলাম, সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে রয়েছে এবং আমরা সেই জিনিসগুলো আগামী দিনে লক্ষ্য রাখবো। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় পরিবহন দপ্তর মাননীয় মন্ত্রী মহোদয়। পরবর্তী প্রশ্নকর্তা শ্রীমতী মীরারানী সরকার মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার এডমিটেড কোশ্চেন নাম্বার *44। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা স্টার কোশ্চেন নাম্বার 42। 1 নম্বর হচ্ছে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্থানীয় পার্কিং জোন গঠন করার কোনো পরিকল্পনা আছে কি? হাপানিয়া মেলা প্রাঙ্গণে যে সমস্ত আন্তর্জাতিক মেলা করা হয় তখন অস্থায়ীভাবে পার্কিং জোন সেখানে করা হয়, পেইড পার্কিং। 2 নম্বর, প্রশ্ন হচ্ছে থাকলে কবে নাগাদ গঠন করা হবে বলে আশা করা যায়? এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না থাকলে তার কারণ প্রশ্নের উত্তরই আসে। সাপ্লিমেন্টারি স্যার, হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রত্যেক বছরই বিভিন্ন দপ্তর কর্তৃক মেলা অনুষ্ঠিত হয়। ওই সময়ে মেলা চলাকালীন সময়ে পার্কিং এর ব্যবস্থা রাস্তার পাশেই করা হয়। তাছাড়া হাপানিয়া বাজারটি মেলা প্রাঙ্গণের সন্নিকটে অবস্থিত হওয়ার জন্য সারা বছরই পার্কিং এর এখানে প্রয়োজনীয় থাকে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমার স্টার্ট করছেন 46। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার যে প্রশ্ন, ইহা কি সত্য কাকরাবন বিধানসভা এলাকার মির্জাতে শুরু হওয়া পার্কের কাজ বর্তমানে বন্ধ আছে? সত্য হলে উক্ত কাজটি পুনরায় শুরু করার জন্য দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ককে জানাতে চাইব যে কাকরাবন বিধানসভা এলাকার মির্জাতে ট্যুরিজম দপ্তরের কোনো পার্কিং না। তো স্বাভাবিকভাবেই ওনার যে দ্বিতীয় প্রশ্ন, সত্য হলে কাজটি পুনরায় কবে করা হবে সেই প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি স্যার, আসলে কাকরাবন বিধানসভা দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেই যাতে ওখানকার লোক এটা উপভোগ করতে পারেন। তার জন্য হাউজিং বোর্ড পিডব্লিউডি দপ্তরের ওরা কাজটা শুরু করে, কাজটা ফেন্সিং করে একটা 16 বেডটিন এবং একটা বেজ বানানোর পর এটা বন্ধ হয়ে যায়। আমরা যখন যোগাযোগ করি বলছে আমাদের পক্ষে কাজ সম্ভব নয়। এখন হয়তো এটা ট্যুরিজম দপ্তর করেনি, এটা ঠিক, কিন্তু রাজ্য সরকারের কোনো দপ্তর করেছে এটাকে অধিগ্রহণ করে বা এটার ব্যবস্থা নিয়ে ওই এলাকাবাসীর একটা দীর্ঘদিনের দাবি এবং দীর্ঘদিনের স্বপ্ন, সেটা পূরণ করার জন্য মাননীয় স্পিকার সাহেব আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু পার্কের বিষয়, আমি একটা বিষয় বলতে চাই যে কুমারঘাট ভবতারিণী মন্দির সংলগ্ন একটা পার্ক রয়েছে, বিশাল জমি সেখানে। তো বর্তমানে সেটা ফরেস্টের অধীনে রয়েছে, যদিও পার্কের জমিটা এটা ত্রিপুরা সরকারের, কিন্তু ফরেস্ট সেটাকে নিয়েছে। তো যদি এই ভবতারিণী মন্দিরের পাশে যে পার্কটা, এটাকে যদি আরেকটু আমরা বিউটিফিকেশন করতে পারি বা আরেকটু যদি তার পরিকাঠামোগত উন্নয়ন করতে পারি, তাহলে অনেক পর্যটক সেখানে যাবেন, যেহেতু পাশে একটা আমাদের বিখ্যাত মা ভবতারিণী মন্দির রয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনম্রভাবে অনুরোধ করব যে এই পার্কটিকে সরকারের আন্ডারে, মানে ট্যুরিজমের আন্ডারে এনে ফরেস্ট থেকে যদি সেটাকে সাজিয়ে তোলা যায়, তাহলে রেভিনিউ আসবে, কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো যে এই পার্কটির দিকে দৃষ্টি রাখার জন্য এবং সেটাকে উন্নতি করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নাম্বার ওয়ান, জিতেন্দ্রবাবু যেটা বলেছেন, আমার মনে হয় যেটা আমি বলেছি আমাদের ট্যুরিজম দপ্তরের অধীন সেই পার্ক নয়, হয়তোবা কোনো ব্লকের আন্ডারে সেটা হবে। পিডব্লিউডি দপ্তর থেকে কাজ করা হয়েছিল উনি বলেছেন, তো সেটা সঠিকভাবে তদন্ত করে বা জেনে বললে আমিও প্রয়োজনে ওনাকে সহযোগিতা করতে পারব। ভগবান দাস যেটা বলেছেন যে ভবতারিণী মন্দির, উনি আমার সঙ্গে বলেছেন সেটা ওই এরিয়াটা ফরেস্টের আন্ডারে। এখানে মাননীয় ফরেস্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গেও আমার শুধু এই প্রজেক্ট নয়, আরো এমন অনেক জায়গা রয়েছে ত্রিপুরা রাজ্যে যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। তো সেই জায়গাগুলিকে সাজানোর জন্য আমি মাননীয় ফরেস্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কিন্তু ফরেস্টের কিছু গাইডলাইন রয়েছে। আমাদের এমন অনেক প্রজেক্ট রয়েছে যে ফরেস্টের ইন্টারফেয়ারেন্স বা ইন্টারভেনশনের জন্য আমরা কাজ করতে পারছি না। তো ভবিষ্যতে কি করে ফরেস্টের সঙ্গে যৌথভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করতে পারবো সে বিষয়ে আমরা কথা বলে আগামী দিনে এগিয়ে যাব। মাননীয় সদস্য শ্রী ভগবান দাস মহোদয় যেটা বলেছেন যে এই সমস্ত পার্ক ফরেস্ট দপ্তরের অধীনে যেগুলো চলছে এগুলো ভালো করে দেখাশোনা করে। এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি গিয়ে বলেছি যে টিপিজিএস এর অধীনস্থ আমাদের 10টি পার্ক রয়েছে আগরতলায়, তার বাইরে আরো 27টি পার্ক আছে এবং এই পার্কগুলো রক্ষণাবেক্ষণের জন্য টাকার দরকার ছিল। And I want to thank Honorable Finance Minister that প্রতিটি পার্কের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। And I am sure এই বাজেটে টাকাটা পেলে আপনার এই ভবতারিণী মন্দিরের যে সংলগ্ন পার্কটি সহ রাজ্যের অন্যান্য পার্কগুলো আমরা সংস্কার করব। থ্যাংক ইউ। পরবর্তী অভিষেক স্যার দুটো হয়ে গেছে স্যার, একটা ইম্পর্টেন্স আপনি নতুন আমি মাননীয় ট্যুরিজম মিনিস্টার উদ্দেশ্যে বলছি যে মাননীয় জিতেন মজুমদার মহোদয় যে কথাটা বলেছে এটা হাউজিং বোর্ড থেকে করা হয়েছে এবং এটা নিয়ে অনেক প্রচার প্রসার করা হচ্ছে দীর্ঘদিন যাবৎ, এবং এটা মানে এমএলএ হিসেবে হোক বা জনপ্রতিনিধি হিসাবে এটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়েছে, কারণ মির্জাতে কোনোদিন সবসময় মির্জাতি কিভাবে চলেছে এটা আপনারও একটা অভিজ্ঞতা আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পেছনে ঘুড়িজলা আছে, তার সিনিক বিউটিও খুব সুন্দর, এটা হাফ ডাউন অবস্থায় পড়ে আছে। তো এবং মানুষের জনমনে খুব একটা নেগেটিভ মানে বার্তা চলছে এটাকে নিয়ে, কারণ কোনো এরকম কাজ নেই যেগুলো হাফ ডাউন হয়ে আছে এটা। আর আরেকটা পার্ক আছে বনবীথি, এটা আপনার ইসাছড়া পঞ্চায়েত অন্তর্গত, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের। এটা 94-3-তে এটা শিলান্যাস হয়েছে, তারপর থেকে এটা অ্যাবান্ডন করে আছে। আমাদের সরকার আসার পর কিছু কাজ হয়েছে, পরবর্তী সময় আমরা শুনেছি যে 75 লাখ তার জন্য স্যাংশন হয়েছিল, তারপর আর কাজ এগোয়নি। পাশাপাশি নগরগঞ্জে পার্কটা আছে যেটা আমাদের সাবরুম যাওয়ার পথে পেরেতিয়াতে অবস্থিত এবং মূল সড়কের উপর, অত্যন্ত সুন্দর জায়গা। এরকম গ্রিনারি এবং এত সুন্দর এনভায়রনমেন্ট আর অন্য মানে এত খুবই ভালো। এই পার্কটাকে যদি একটু ডেভেলপ করা যায় এবং এটা অভিষেক বাবু ঠিক আছে, নতুন নতুন সদস্য পুরানো সদস্যের আচরণ করবে হয়েছে আপনার
অভিষেক করো। হ্যাঁ, যদি এটা হয় তাহলে খুব ভালো হবে, একটু বললে ও। ঠিক আছে, অভিষেক করো, ঠিক আছে, ঠিক আছে, থাক। আপনি নতুন সদস্য, পুরানা, আমরা অনেক এখানে আছি। সুশান্ত কিছু বলবেন এই না, ব্যাপারে? এটা হাউজিং বোর্ড তো মাননীয় মুখ্যমন্ত্রী ওকে, ওনার ওকে। পরবর্তী সদর প্রশ্ন করতে আছে বিন্দু দেবনাথ মহোদয়। My start question in 47. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথ মহোদয়, কোশ্চেন নাম্বারে কাঠালিয়া ব্লক এলাকাকে নগর পঞ্চায়েত উন্নীত করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? আপাতত কোনো পরিকল্পনা নেই। তাছাড়া রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরে এবং কোনো প্রস্তাব আসেনি। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তর অনুযায়ী 2 নম্বর প্রশ্নের উত্তর আসে না। 3 নম্বর না থাকলে তার কারণ? 1 নম্বর প্রশ্নের উত্তর অনুযায়ী 3 নম্বর প্রশ্নের উত্তর আসে না। Supplementary, sir. ধনপুর বিধানসভার মূল কেন্দ্র তথা বাণিজ্যিক কেন্দ্র বলতে ধনপুরের কাঠালিয়াকে কেন্দ্র করে প্রায় 6টি পঞ্চায়েত কাছাকাছি অবস্থা রয়েছে, যেমন কাঠালিয়া, উত্তর মহেশপুর, দক্ষিণ মহেশপুর, কালীখোলা, এডিসি ভিলেজ, নির্ভয়পুর, কালীকৃষ্ণনগর। জনসংখ্যার দিক দিয়ে প্রায় 25,000-এর উপর। ধনপুর বিধানসভা বরাবর একটি বহু চর্চিত বিধানসভা। এখান থেকে 4 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচিত হয়েছিল। এখন আমাদের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্র রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার চালাচ্ছেন। অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টা যেন বিবেচনা করা হয়। আগামী দিনে আমরাও যেন আমাদের এই গ্রামীণ এলাকাতেও যেন নগর পঞ্চায়েতের সুযোগ সুবিধা পাই, সেদিকে লক্ষ্য রাখেন। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1994 সেই আইন অনুসারে নগর পঞ্চায়েত যদি করতে হয় কিছু অ্যাক্ট এখানে বলা হয়েছে, যেমন ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1994-এর 3 এবং রোমান 3 ব্র্যাকেটে ধারা, সে অনুসারে কোনো এরিয়াকে যদি নগর পঞ্চায়েত উন্নতি করতে হয় তাহলে সেখানে রেভিনিউ জেনারেশন দেখতে হয় এবং সেটা দেখার পর তারপরেই চিন্তা ভাবনা করতে হয় যে এখানে রেভিনিউ জেনারেট হবে কিনা, সেগুলো একটা। 2 নম্বর হচ্ছে 1994-এর ত্রিপুরা মিউনিসিপ্যাল আইন অনুসারে নগর পঞ্চায়েত যদি উন্নতি করা হয় তাহলে 50%-এর উপরে ওখানের জনগণের যে মূল জীবিকা, সেখানে যদি কৃষিকাজ ব্যতীত অন্য কিছু হয় তবেই সেটা গণ্য করা হবে। এর জন্য পরিপূর্ণ তথ্যের প্রয়োজন। যদি এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব সংশ্লিষ্ট আধিকারিকদের নিকট আসে তো বিষয়টা বিবেচনা করে। পরবর্তী প্রশ্ন করতাম শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। তার আগে বলি নয়ন সরকার বাবু প্রশ্ন ছিল অ্যাবসেন্ট, দীপঙ্কর সেন প্রশ্ন ছিল ওনার অ্যাবসেন্ট। গোপাল বাবু, Admitted start question number 83. Manuel Speaker, sir. Admitted start question number 83. Question number 1. राज्य রাবার, গ্যাস এটসেট্রা বেস ইন্ডাস্ট্রি স্থাপন করার রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, ত্রিপুরা রাজ্যে রাবার বা গ্যাস বেস ইন্ডাস্ট্রি স্থাপন করার কোনো পরিকল্পনা শিল্প ও বাণিজ্য দপ্তরে নেই। কিন্তু যদি কোনো বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে কোনো উদ্যোগী কারখানা খুলতে চান তবে শিল্প ও বাণিজ্য দপ্তর উক্ত শিল্প স্থাপনে তাদের প্রয়োজনীয় সহায়তা করবে। প্রশ্ন নম্বর 2, যদি থাকে কবে নাগাদ স্থাপন হবে বলে আশা করা যায়? উত্তর, বর্তমানে টিএনডিসিএল আওতাধীন 590টি গ্যাস বেস ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল কানেকশন রয়েছে। এছাড়াও 84টি কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল এর জন্য অ্যাপ্লিকেশন জমা করেছে।
এবং PNGCL দ্বারা দ্রুত গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। অধিকন্তু বিভিন্ন স্কিমের মাধ্যমে গ্যাস বেস ইন্ডাস্ট্রিয়ালদের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে ত্রিপুরাতে নতুন শিল্প স্থাপনের জন্য। এছাড়াও শিল্প দপ্তরের উদ্যোগে শান্তিবাজার স্থিত শিল্প তালুকে একটি নতুন রাবার পার্ক গড়ে তোলার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। থ্যাংক ইউ। স্যার, আমরা কিছুদিন আগে দেখেছি, এখন বলতে পারছি না, বড়মুরাদের যে গ্যাস জ্বালানো হচ্ছে, গ্যাস প্রচুর। মন্দিরে এসে বাইরে থেকে বলে ত্রিপুরা ইজ ফ্লোটিং অন দ্য গ্যাস। রতনবাবু ভালো গ্যাস দিতে পারে। গ্যাস প্রচুর মানে কোথায়? ত্রিপুরা বিভিন্ন জায়গায় নাকি আপনার মোহনপুরে নেই, আমি দেখেছি। আচ্ছা, আমি যেটা বলছি স্যার, ডিস্টার্ব করবেন না। মাননীয় মন্ত্রী মহোদয় জানাবেন কিনা যে গ্যাস বেস লাইক ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি গ্লোবাল টেন্ডারের মাধ্যমে বা বাইরে থেকে শিল্প উদ্যোগীদের এনে গ্লোবাল টেন্ডারের মাধ্যমে গ্যাস বেস ফার্টিলাইজার লাইক ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি এই ধরনের মিডিয়াম অথবা বিগ ইন্ডাস্ট্রি করার কোনো পরিকল্পনা নেবেন? মাননীয় স্পিকার স্যার, উনি যে বিষয়ে বলেছেন, আমাদের দপ্তর এবং আমাদের সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে ত্রিপুরাকে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে রেখে আমাদের সরকার সবসময় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দপ্তরের যে সিস্টেম, যে গাইডলাইন রয়েছে, যে আমাদের সিস্টেম রয়েছে, সেটা আমরা ফলো করছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের যে গ্যাস বেস, যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আমাদের সিস্টেম রয়েছে, সেটাকে ফলো করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা প্রয়োজন বুঝে আমরা অবশ্যই সেগুলোকে আমরা বিবেচনা করে দেখব এবং পর্যালোচনা করব। ধন্যবাদ স্যার। আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, রাবার ইন্ডাস্ট্রি যেগুলি বর্তমানে বর্জন নগরে হচ্ছে, এইগুলি কিছু এজেন্সি আছে বাইরে, যেগুলি কোম্পানি, শুধু তাদেরকে আগরতলা বেস করে ইন্ডাস্ট্রি করার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে উৎসাহ করা হচ্ছে কিনা আমি জানি না। তবে রাবার উৎপাদন হয় গ্রাম অঞ্চলের, বিশেষ করে এডিসি এলাকায়। সুতরাং এখানে যদি কোন কোম্পানি বা কোন এজেন্সি যদি রাবার ইন্ডাস্ট্রি করার জন্য যদি আছে, সেটা যদি এডিসি এলাকায় যেখানে রাবার খুব উৎপাদন হয়, যেমন আমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র প্রচুর রাবার ইয়ে হয়, সেখানকার রাবার শিট, স্ক্র্যাপ বা লেটেস্ট এগুলি বাইরে বিক্রি করতে হয়। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ করব, যদি বাইরে থেকে কোনো কোম্পানি যদি রাবার ইন্ডাস্ট্রি খোলার জন্য প্রায় আছে, সেটার জন্য এডিসি এলাকায় যেখানে রাবার উৎপাদন হয় সেখানে খোলার জন্য ওনারা তাদেরকে পরামর্শ দেন, সে অনুরোধটা রইল। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আমাদের শুধুমাত্র আগরতলা বেস নয়, আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, বরমদিনাং MLA শ্রী রঞ্জিত দেববর্মানী স্টার্ট কোয়েশ্চেন 90। নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করার জন্য বন দপ্তর থেকে এ পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? উত্তর,
নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ এবং গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং তাদের কাছ থেকে আর্থিক জরিমানাও আদায় করা হচ্ছে। বিগত 2 অর্থ বছরে অর্থাৎ 23-24 এবং 24-25 অর্থবর্ষে মোট 43টি অবৈধ বালি তোলার মেশিন, 207টি বালি বহনকারী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়াও বৈধ বালি উত্তোলনকারী মালিকদের সাথে নিয়মিত মিটিং ও সচেতনতামূলক আলোচনা করা হচ্ছে। প্রশ্ন 2, কতজন অবৈধ বালি উত্তোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কত আর্থিক জরিমানা সংগৃহীত হয়েছে? বিগত 2 অর্থ বছরে অবৈধ বালি উত্তোলনকারীদের এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর্থিক জরিমানা হিসেবে মোট 11,28,761 টাকা আদায় করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, সারা ত্রিপুরার সঙ্গে আমার খোয়াই যেমন সদর, ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিশেষ করে বালু উত্তোলন, অবৈধভাবে বালু উত্তোলনের যে ইয়েটা খুব বেশি চলছে। আমরা সচরাচর বিভিন্ন গ্রামাঞ্চলে যখন যাই তখন রাস্তার পাশে অবৈধভাবে বালু উত্তোলন করাটা আমরা চোখে পড়ে। আমি আপনাকে বলবো, মনপুর সাব ডিভিশনে মনপুর রেঞ্জের অধীনে যে বরকাতাল থেকে আপনার ওই অবিশ্বরের বাজার যে রাস্তা সোনাই নদীর উপর অন্তত কমপক্ষে 8টার মতন স্যার অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, ওইখানে ক্ষেত ভেঙে যাচ্ছে। ঠিক সেমনি যে মান্দাই রেঞ্জের অধীনেও স্যার প্রচুর অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। শুধু বালু উত্তোলন না স্যার, ইট বাটার জন্য এডিসি এলাকা থেকে মাটি ট্রাক প্রতিদিন বিভিন্ন রেঞ্জ এলাকা থেকে শত শত গাড়ি ইট বাটার জন্য মাটি কেটে আনা হচ্ছে। এইগুলি আরো জোরদার করা হোক। আমি আপনার মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এগুলি যাতে অবৈধভাবে যে বালু উত্তোলনটা, এটা আমাদের কৃষি জমিটা ভেঙে যাচ্ছে, কৃষি জমিগুলি ভেঙে যাচ্ছে স্যার। আর দ্বিতীয়ত হইল যেগুলি জমি থেকে মাটি নেওয়া হচ্ছে ইটবাতার জন্য, তার জন্য প্রচুর জমি ওইখানে নষ্ট হয়ে যাচ্ছে। একজন জমি বিক্রি করবে, অন্যজনের জমিটা নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি কাজ করতে পারে না। তাই এই সারা ত্রিপুরাতে সঙ্গে খোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে যে অবৈধ বালু উত্তোলনটা স্যার, এটা আরো জোরদার করে বন্ধ করার জন্য আমি আপনার মনে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রইল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বরং এমএলএ যে কক সামান্য খুব হামজা খাইছে, গত 1 বছর ধরে আমি খুব চিন্তিত। এটা অস্বীকার করার কোনো বিষয় নেই। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে যেখানে অবৈধভাবে এগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি লাঞ্চ টাইমে আবেদন জানিয়েছি। ফরেস্ট প্রোটেকশন ইউনিট FPU এখনো অত্যন্ত দুর্বল। আমার কাছে যা ম্যান পাওয়ার আছে, মোস্ট অফ দেম আর 50+। যারা দৌড়াতে পারছেন, ফিজিক্যাল ফিটনেসের অভাব রয়েছে। যে বন্দুকগুলো আছে, বন্দুকেরও একটা সম্মান আছে। আমি দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বন্দুকের একটা সম্মান আছে। আমরা যে নিজেকে ভিআইপি বলি, বন্দুক নিয়ে যারা আমাদের সঙ্গে ডিউটি না করে ভিআইপির কোনো মর্যাদা থাকবে না। ঠিক এমনি একইভাবে বন দপ্তরের কাছে যে বন্দুকগুলো আছে, এখানে মানুষ বেশি সম্মান দেয় এবং দপ্তরের থেকে 50টি AK-47 রাইফেল কেনার জন্য মানে হোম মিনিস্ট্রির কাছে আমি চিঠিও দিয়েছি যে 303 রাইফেলগুলো এটা রিপ্লেস করে AK-47 যেটা সম্মান পাওয়া যায়, এই ধরনের বন্দুক FPU-দের কাছে দেওয়ার জন্য এবং 400 জন DSI প্রত্যেকটি DFOর কাছে 50 জন করে ইন 8 ডিস্ট্রিক্ট 5-8-40 বা 400 জন FPU-কে জোরদার করতে পারবো। আমি জানি দেয়ার আর সো মেনি প্লেসেস এবং আমি নিজেও ফোন করার সময় DFO-দের বলি যে ওই জায়গায় এমন ঘটনা হচ্ছে।
বাট দি স্যাডেস্ট পার্ট ইজ আমাদের পার্টিতে সেখানে পৌঁছানোর আগে তার খবর পেয়ে যায়। তো তার জন্য বন দপ্তর আমরা গতবার মিটিং করে সিনিয়র ম্যানেজমেন্ট গ্রুপদের নিয়ে মিটিং করে আমি বলেছি যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করা যায় কিনা ফরেস্ট দপ্তরে, যাদের কাজ থাকবে কোথায় এগুলো হচ্ছে, এবং একটা স্পেশাল টাস্ক ফোর্স এখানেই থাকবে আমাদের সঙ্গে হেডকোয়ার্টার্সে, সেখানকার লোকাল অফিসারদের না জানিয়ে এগুলোকে রেড করা হয়। সো নাও অল দিস ডিপেন্ডস মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রীও, if he allows me to utilize the services of 400 PSR jawans, please give me some time, I can assure the house এই সমস্ত অবৈধকারী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে শক্তপোক্ত ব্যবস্থা নিয়ে। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, সাপ্লিমেন্টারি স্যার, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় বন দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে। জানি না সারা ত্রিপুরায় কি অবস্থা, কিন্তু আমার অম্পিনগর এলাকায় অবৈধভাবে লক পাচারের কাজ চলছে। আমি বারবার এসডিও সাহেবকে জানাই, তো উনি জানান আমাদের পেট্রোলিং স্টাফের অভাবের কারণে আমরা কাভারেজ দিতে পারছি না। সেইভাবে আমার কাছে বলতো ওনারা। আমিও বারবার চেষ্টা করি, আমি যখন রাত 9-10টায় যখন আমার অ্যাসেম্বলি থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে না হলেও 20 জন থেকে 30 জন আপনার ওই মেশিন দিয়ে ঘাস কাটছে, তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই, এসডিও সাহেবদের জানাই। আমি জানানোর আগেই ওরা খবর পেয়ে যায়। তো কোনো না কোনোভাবে লিঙ্ক আপ আছে বোধহয়, তার জন্যেই আমি অনেক এই 2 বছরের মধ্যে অনেকবার আমি চেষ্টা করেছি, এরপরে আমি পারছি না, এবং আমি মাননীয় মন্ত্রীর কাছে অনেকবার জানাচ্ছি এই ব্যাপারে বিষয়টা দেখার জন্য। এবং আপনার মাধ্যমে আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে বন ধ্বংস হওয়ার ফলে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে কমে যাচ্ছে, বায়োডাইভার্সিটির ব্যালেন্স নষ্ট হচ্ছে, ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হচ্ছে। তাই আমরা বন সৃজনতার দিকে আমরা সবাই এগিয়ে যাওয়ার আমরা কথা বলি, কিন্তু বাস্তবে যা হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I fully agree with the statements of Honorable MLA Sripatanlal Jamatia. Uni আমার সাথে many a times he had discussion regarding this issue. I can only tell is, see, transfer is a policy. If we do not transfer the offices in regular basis, they create their own route. যে কোনো অফিসার যদি 4 বছর 3 বছর ধরে একটা জায়গায় বেশি সময় কাজ করে, সেখানে I'm not blaming it. I think the officers might feel bad about it, but it happens. আমাদের মনুষ্য জীবনে এটাই হয়, যখন আমরা একটা জায়গায় থাকি সেখানে মানুষের সাথে আমাদের পরিচয় পর্ব হয়, মানুষের খাতিরদারির কাছে আমরা অনেক সময় নত স্বীকার করতে হয় আমাদের। তো GAPMT is the department of Honorable CM, and আমার মনে হয় আমি আমার দপ্তরের থেকে অনেকগুলো প্রপোজাল দেব। I have to give those proposals, and I'm sure with the help of Honorable CM, I will be able to do some relocations of the officers who are working for longer time in a specific place. এবং আমার কাছেও কিছু কিছু খবর আছে যে সবাই সব মানসিকতা নিয়ে কাজ করছে এমন না, and without transfer I think all these problems what honorable members are raising in the house, probably this is not possible. But FPU কে শক্তিশালী করা, কিছু TSR এর সহযোগিতা পাওয়া, এবং with all these relocations of the offices, I'm sure in the next 6 months, 7 months of time, the department will be able to control all these problems raised by honorable members. Thank you.
পরবর্তী প্রশ্ন Supplementary, sir. না না প্লিজ দুটো হয়ে গেছে প্লিজ। এখানে আমার মনে হয় বৈধ অবৈধ পানি তোলা এটা একটা বিষয় আছে, এটা স্টার্ট দরকার। আমাদের রাজ্যে কিন্তু বালির খনি নেই, প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে রাজ্যে। তাহলে ধরুন বৈধ করে বন্ধ করে দিল, বৈধ অবৈধ বন্ধ হয়ে গেল। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কৃষি রঞ্জিত বলছে কৃষি জমি করছে, এটা একটা সমস্যা, কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। এই যে জিনিসটা আমার মনে হয় এটা একটা অন্য পশ্চিমবঙ্গে আমি নিজে গেছি এক জায়গায় বালির খনি আছে, তো বালির খনি নেই কিন্তু, সুতরাং আপনাকে বালি তুলবে কিন্তু আবার ঘরও বানাবে, প্রত্যেক বাড়িতে বিল্ডিং হচ্ছে এখন, আবার সাথে সাথে কৃষি নদীর পাড়ে কৃষি জমিও বানছে। এই একটা সমস্যা কিন্তু আমাদের রাজ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী একটু কষ্ট করে আমি নিজে এই কয়েকটা ডিপার্টমেন্টে ডাকুন, এটা কিন্তু আমাদের সৃষ্ট নয়, নেচার। কারণ এত বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, কাজ বন্ধ হয়ে যাবে তাহলে, এটা একটা সমস্যা। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন যুবভাবে আছেন শ্রীমতী স্বপ্ন মজুমদার মহোদয়া, শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার হলো 105। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের তিনজন বিধায়িকা যুগ্মভাবে এই প্রশ্নটি এনেছেন। রাজনগর বিধানসভার অন্তর্গত রাধানগরে, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর বাজারে এবং সুরমা বিধানসভার দুর্গাচুমনি বাজারে মোটর স্ট্যান্ড নির্মাণের কোন পরিকল্পনা দপ্তরের আছে কিনা? মোটর স্ট্যান্ড নির্মাণ যখন আমাদের পরিবহন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেটা সেখানকার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ থেকে প্রস্তাব আসতে হয় বা স্থানীয় প্রশাসন থেকে সেটা আসতে হয়। এখন পর্যন্ত আমরা সেখান থেকে এমন কোনো প্রস্তাব পাইনি বা আসেনি। স্বাভাবিকভাবেই বা ভবিষ্যতে যদি কোনো প্রস্তাব এই ধরনের আসে, আমরা নিশ্চয়ই সে দৃশ্যে বিবেচনা করব এবং এই তিন স্থানে মোটর স্ট্যান্ড নির্মাণে কাজ কিভাবে করা যায় সেটা আমরা পরিচালনা করব। থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়, না থাকলে তার কারণ আমি যেটা বললাম যে এই প্রশ্নের উত্তরে প্রশ্ন আসে না, আর থাকলে কবে করা হবে সেটা যদি প্রস্তাব আসে আমরা নিশ্চয়ই করব। তার বাইরে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি 4টি নতুন মোটর স্ট্যান্ডে প্রভিশন রাখা হয়েছে। সেটা হচ্ছে আমাদের যতনবাড়ি, কল্যাণপুর, বিশালগড় এবং সিদাই মোহনপুর মোটর স্ট্যান্ড, প্রায় 20 কোটি টাকা। সারা রাজ্যে যে ভগ্ন দশায় মোটর স্ট্যান্ডগুলো ছিল সেগুলোকে পুনরায় সাজিয়ে তুলে নতুনভাবে তৈরি করে আমরা পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করার চেষ্টা করছি, সাবলীল করার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের শ্রীমতী স্বপ্না মজুমদার এবং স্বপ্না দাস পাল মহোদয়া যুগ্মভাবে যে প্রশ্ন এনেছেন, বিধানসভার অন্তর্গত সানাইয়া রিয়াংপাড়ার সঞ্জয় জেলা পার্কটিকে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোন পরিকল্পনা দপ্তরের আছে কিনা? চোত্তাখোলা, যেটা দক্ষিণ জেলায় অবস্থিত, যে ইন্দো বাংলার মৈত্রী উদ্যান হিসেবে আমরা জানি, সেটাতে আমাদের প্রায়
4.5 কোটি টাকার মতো স্বদেশ দর্শন যে স্কিম তার আন্ডারে আমরা ব্যয় করেছি এবং তার মধ্যে নতুন যে জিনিসগুলো আমরা অ্যাড করেছি গত কয়েক মাসের মধ্যে সেটা হচ্ছে পাথওয়েজ, গাজিবো 10টা, আউটডোর সিটিং, সোলার ইলুমিনেশন, পাবলিক টয়লেট 2টো, সোভেনির শপ অ্যান্ড ক্যাফেটেরিয়া, সোলার পাওয়ার্ড বোর্ডস, ওয়েলকাম গেট, কম্পাউন্ড ফেন্সিং, অ্যাঞ্জেলিং প্ল্যাটফর্ম অ্যান্ড ফ্লোটিং জেটি। এই 11টা কম্পোনেন্ট প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে আমরা নতুনভাবে চোত্তাকলা পার্কে অ্যাড করেছি, যেটা বিগত দিনে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার অভাব ছিল এবং পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেই জিনিসগুলো সেখানে অ্যাড করা ছিল না বা করা হয়নি উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো স্বাভাবিকভাবে রেভিনিউ আর্নিং এর কোনো প্রশ্নই আসে না। স্বদেশ দর্শন 2তে আমরা এই 11টা কম্পোনেন্ট 4.5 কোটি টাকা ব্যয় করে সেখানে করেছি এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাইছি মাননীয় বিধায়িকা, যে আগামী 10 দিনের মধ্যে আমাদের বাজেট সেশনের পর আগামী 10 দিনের মধ্যে সেটাকে নতুন করে আবার উদ্বোধন করা হবে। শ্রীমতী আমাদের স্বপ্না দাস পাল মাননীয় বিধায়িকা যে প্রশ্ন এনেছেন আরেকটি, যে সানাইয়া লিয়াংপাড়ার সঞ্জয় টিলা পার্কটিতে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা যে তুইসুই ফল, যেটাকে আমরা সুরমাছড়া ফল বলি, সেটা তৈরি হয়েছে এবং প্রণজিৎ সিংহ রায় মাননীয় অর্থমন্ত্রী যখন পর্যটন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন সেটার কাজ শুরু হয়েছিল এবং আমি যখন পর্যটন দপ্তরে এলাম তারপর সেটা সম্পূর্ণ হয়েছে সেই কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা সেটাকে উদ্বোধন করেছি। বর্তমানে সেটা একটা কোঅপারেটিভের মাধ্যমে চালানো হচ্ছে এবং রেভিনিউ সেখান থেকে স্থানীয় যে জনগণ, বিশেষ করে উপজাতি অংশের জনগণ, তারা সেখান থেকে একটা ভালো রেভিনিউ পাচ্ছে এবং পর্যটকদেরকেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে দাঁড়িয়েছি সেই পার্কটি। আগামী দিনে আমরা ভারত সরকারের স্বদেশ দর্শন 2র মাধ্যমে কি করে আরো আকর্ষণীয় করে তোলা যায় সেদিকে আমরা যত্ন নেব, কারণ একসঙ্গে আমরা যে প্রজেক্টগুলো পাঠাই ডিপিআর বেসড, সেটা একসঙ্গে আমরা সেই স্যাংশনগুলো পাই না, ফেজ ওয়াইজ আমরা পাই। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার এই দুই তরফ থেকে আমাদের প্রচেষ্টা রয়েছে যে সারা রাজ্যের যে পার্কগুলো রয়েছে বা আকর্ষণের যে কেন্দ্রীয় বিন্দুগুলো রয়েছে পর্যটকদের জন্য সেগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা। তো আমি আপনাকেও আশ্বস্ত করতে চাইব আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা থাকবে যাতে করে আপনি যে পার্টির কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যেটার উদ্বোধন হয়েছে সেটাকে আরো কি করে আকর্ষণীয় করে তোলা যায়। ধন্যবাদ। প্রশ্ন করতাম সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনার যে দিশা রয়েছে পর্যটন কেন্দ্রগুলিকে আগামী দিন সুসজ্জিত করে তোলার জন্য, তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব আমাদের ধনপুর বিধানসভা মোহনপুর আরডি ব্লক অন্তর্গত দক্ষিণ তৈবান্দান এডিসি ভিলেজে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে চণ্ডীর পার্কটি রয়েছে সেই বিষয়ে কোনো উন্নয়নের কোনো পরিকল্পনা আছে কিনা, যদি থাকে আমাদের এলাকার যুবক এবং এলাকার সাধারণ মানুষ খুব উপকৃত হবে এবং